নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, সামনেই কিন্তু হতে চলেছে একটা হাড্ডাহাড্ডি লড়াই এনডিএ এবং ইন্ডিয়া জোটের মধ্যে। তার কারণ সামনেই হতে চলেছে আমাদের দেশের উপরাষ্ট্রপতি পদের নির্বাচন 9 সেপ্টেম্বর, এবং সেখানে সিপি রাধাকৃষ্ণন নাকি সুদর্শন রেড্ডি, কার নামটা উঠে আসবে পরবর্তী উপরাষ্ট্রপতি হিসাবে, এই আলোচনাটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তার কারণ সিক্রেট ব্যালট ভোটিং এর মাধ্যমে ভোটিংটা হবে, এবং যেখান থেকে খবর উঠে আসছে এই মুহূর্তে বিজেপির বিভিন্ন সাংসদদের সঙ্গে একদম ফোনে কিন্তু যোগাযোগ করছেন সুদর্শন রেড্ডি, এবং অত্যন্ত ডিপ্লোম্যাটিক ওয়েতে তিনি সম্পূর্ণ খেলাটাকে সাজিয়েছেন। তিনি কোনো ধরনের কোনো পার্টির সদস্য ছিলেন না, এটা তার কাছে একটা বড় প্লাস পয়েন্ট। তিনি বিভিন্ন হাইকোর্টের জাজ হিসেবে ঘুরে ঘুরে কাজ করেছেন বিভিন্ন শহরে, বিভিন্ন রাজ্যে, সেইটা তার কাছে একটা প্লাস পয়েন্ট। এবং সেই সূত্রে তার সঙ্গে বিভিন্ন এমপিদের যোগাযোগ ছিল সারা জীবন ধরে, সেটা তার কাছে একটা বড় প্লাস পয়েন্ট। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তিনি বলছেন যে সংবিধান বাঁচানোর জন্য আপনারা অন্তরাত্মার থেকে আমাকে ভোটটা দিন, সেটা আরো তাৎপর্যপূর্ণ। সুতরাং আরএসএস পন্থী এই মুহূর্তে কেউ ভোট দিয়ে দেবেন কিনা সেটা আমরা জানি না, কিন্তু বিভিন্ন দল থেকে যারা এসেছেন এবং অবশ্যই বিভিন্ন পেশা থেকে যারা বিজেপিতে এসেছেন, তারা কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটু দুর্বল হতেই পারেন একদম সুদর্শন রেড্ডির এই ফোন কলে, কিংবা এই সুদর্শন রেড্ডি যে সবার কাছে অ্যাপ্রোচ করছেন তার বিনিময়ে। সুতরাং ক্রস ভোটিং এর একটা সম্ভাবনা থাকছেই। এবং তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, বিজেপিতে বিভিন্ন মানুষজন কিন্তু বহু বছর ধরে একদম তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না, গুরুত্বহীন ভাবে তারা শুধুমাত্র এমপি হয়ে বিভিন্ন রাজ্য থেকে তারা কিন্তু জাস্ট পড়ে আছেন। এবং সেই যে রাগের জায়গাটা, মোদী শাহের যে একটা লবি এতদিন ধরে রীতিমতন ছড়ি ঘুরিয়েছে তাদের উপর, সেটা কিন্তু এবার একটা প্রকাশ করার সময় এসেছে। তার কারণ একদম নরেন্দ্র মোদী, অমিত শাহ যাকে বলবেন তিনি যে একদম সরাসরি উপরাষ্ট্রপতি হয়ে যাবেন, সেই প্রেক্ষাপটটা কিন্তু এই মুহূর্তে আর নেই। এবং চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, এদেরকে নিয়ে কিন্তু এই মুহূর্তে ভয়ই রয়েছেন অমিত শাহ। এবং সেই জায়গা থেকেই বারংবার মিটিং হচ্ছে উপরাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে, বারংবার একদম আরএসএস কে তুষ্ট করার প্রক্রিয়া। কখন আমরা দেখতে পাচ্ছি আরএসএস পন্থী বিভিন্ন মানুষদের সঙ্গে বৈঠকে বসছেন অমিত শাহ, সেটা কি শুধুই, নাকি তার পেছনে এই উপরাষ্ট্রপতি নির্বাচনটা একটা বড় কারণ? সেই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব বিস্তারিত। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যে উপরাষ্ট্রপতি নির্বাচন কিন্তু সব সময় যে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তেমন নয়। এর আগে 2017 সালে মোদী সরকারের আমলে উপরাষ্ট্রপতি নির্বাচিত ছিলেন, তারপর 2022 সালে একদম জগদীপ ধনখড় তিনি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে উপরাষ্ট্রপতি পদের নির্বাচনটা কেন এতটা তাৎপর্যপূর্ণ? প্রথমত তো সিক্রেট ব্যালট ভোটিং এর মাধ্যমে ভোটিংটা হবে, কে কোথায় ভোট দিচ্ছেন কেউ জানতে পারবে না, কেউ না মানে কেউই সেটা জানার কোনো ধরনের কোনো উপায় নেই। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ, কোনো জোটই কিন্তু তাদের যে পলিটিক্যাল একটা এজেন্ডা সেটা কারোর উপর চাপিয়ে দিতে পারেন না। অর্থাৎ সুদর্শন রেড্ডির সঙ্গে যদি কারোর আইনগতভাবে ভালো সম্পর্ক থেকে থাকে এবং তিনি যদি এনডিএ সরকারের দিকে থাকেন, তিনি হয়তো লয়ার ছিলেন, তিনি হয়তো পরবর্তীতে জাজ ছিলেন কোনো হাইকোর্টে, সেই সূত্রে তাদের হয়তো একটা লিগ্যাল সেলের ওরিয়েন্টেশনে ভালো ব্যবহার ছিল, এবং অবশ্যই পার্সোনাল ব্যবহার ছিল, পার্সোনাল সম্পর্ক ছিল। সেই জায়গা থেকে যদি কেউ সুদর্শন রেড্ডিকে ভোট দিয়ে দেন বিজেপিতে থেকে, কিংবা একদম এনডিএ শরিক দলের কোনো শরিক দলের হয়ে, তাহলেও কিন্তু কেউ জানতে পারবেন না। এবং এরকম ক্রস ভোটিং এর সম্ভাবনা এই মুহূর্তে আছে, তার বিভিন্ন কারণ হচ্ছে একদম বিভিন্ন মানুষজন কিন্তু যারা আরএসএস পন্থী মানুষজন, কিংবা যারা কিন্তু অতটা করিতকর্মা নন বিজেপিতে, কিন্তু তাদের জায়গাটা আস্তে আস্তে ম্লান হয়ে গিয়েছে। গত 10 বছরে তারা কেউ কেউ অনেক বেশি ক্যাপেবল হওয়ার পরেও কিন্তু তারা কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাননি, এবং সেই জায়গা থেকে কিন্তু তাদের একটা ক্ষোভ জন্মেছে। ঠিক যেমন ছিলেন বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় যখন 2014 সালে পশ্চিমবঙ্গে জিতলেন আসানসোল থেকে, তখন বিজেপির হয়ে যে কেউ এমপি হিসেবে জিততে পারে সেটাই কিন্তু মানুষের ধারণা ছিল না। তখনও বাবুল সুপ্রিয়কে একদম পূর্ণাঙ্গ মন্ত্রী সেটা করা হলো না। তার পরবর্তীতে 2019 সালে বাবুল সুপ্রিয় আবার জিতলেন, আবারও কিন্তু তাকে পূর্ণাঙ্গ মন্ত্রী করা হলো না। এই যে ক্ষোভ থেকে তিনি একদম তৃণমূলে চলে এলেন, সেই রকম ক্ষোভের জায়গা যদি কারোর থেকে থাকে এই মুহূর্তে বিজেপিতে, সেটা কিন্তু একদম প্রকাশিত হতে পারে উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে। অন্যদিকে আমরা কিন্তু ইতিমধ্যেই খবর পাচ্ছি যে সুদর্শন রেড্ডি অত্যন্ত সুচতুরভাবে, তিনি যে হেরে যাবেন একদম ইন্ডিয়া জোটের পক্ষ থেকে তিনি দাঁড়িয়েছেন, সেইভাবে তিনি আর লড়াই করবেন না। একদম তিনি কিন্তু যে মেজাজটা নিয়ে লড়ছেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেই বইটাকে হাতে নিয়ে লড়াইটা করছেন, এবং একদম প্রতীকী হিসেবে তিনি দেখাচ্ছেন যে এটার ভিত্তিতেই আমার লড়াই এবং এটাকে বাঁচানোর উদ্দেশ্যে আমার লড়াই। সুতরাং বুঝতেই পারছেন কতটা সুগভীর একটা পরিকল্পনা এই মুহূর্তে সুদর্শন রেড্ডি বা আইএনডিআই এর জোট তৈরি করেছে। এবং
তার সঙ্গে কোন কোন ফ্যাক্টর গুলো কাজ করছে এখানে, এইরকম একটা ক্রস ভোটিং এর প্রেক্ষাপট কেন তৈরি হতে পারে আমরা আপনাদের বলি যে এই মুহূর্তে কিন্তু শরিক দল হিসাবে চন্দ্রবাবু নাইডু তিনি যদিও বলে দিয়েছেন যে সিপি রাধাকৃষ্ণনকে তারা একদম সমর্থন জানাবেন এনডিএ শরিক দল হিসেবে, কিন্তু এই চন্দ্রবাবু নাইডু যখন এমএলএ ছিলেন, রাজ্যের মন্ত্রীও পর্যন্ত ছিলেন না, চন্দ্রবাবু নাইডুর দল ভেঙে তো তিনি চন্দ্রবাবু নাইডু হিসেবে একদম তার আত্মপ্রতিষ্ঠা হয়েছে, সেই সময় কিন্তু এই যে সুদর্শন রেড্ডি তিনি জাজ হননি এবং তিনি ছিলেন একজন লয়ার, এবং তিনি লয়ার কোথায় ছিলেন না অন্ধ্রপ্রদেশেই তিনি লয়ার ছিলেন হাইকোর্টে, এবং সেই জায়গায় একদম চন্দ্রবাবু নাইডুর কিন্তু অত্যন্ত গভীর বন্ধুত্ব ছিল কিংবা গভীর একটা সম্পর্ক ছিল এই সুদর্শন রেড্ডির সঙ্গে, এবং এই সুদর্শন রেড্ডি বলা যেতে পারে একটা নেগোসিয়েশনের মাধ্যমে চন্দ্রবাবু নাইডুর যে প্রথম পলিটিক্যাল ক্যারিয়ারটা সেটার একটা আত্মপ্রকাশ করিয়েছিলেন। সেটা কিন্তু আজ থেকে 25 থেকে 30 বছর আগের কথা, কিন্তু সেটা কি কোথাও গিয়ে তাদের ম্লান হয়ে গিয়েছে সেই সম্পর্কটা? সেটা কিন্তু কখনোই হতে পারে না। সুদর্শন রেড্ডি অত্যন্ত সুগভীর ভাবে তিনি একটা মন্তব্য করেছেন চন্দ্রবাবু নাইডু সম্বন্ধে, আপনাদের জানিয়েছিলাম চন্দ্রবাবু নাইডুকে তিনি অত্যন্ত দূরদর্শী একজন নেতা বলেছেন এবং দেশের স্বার্থে কখন কি করতে হবে চন্দ্রবাবু নাইডু সেটা জানেন, এবং টুইস্ট এন্ড টার্নস বিভিন্ন সময় করে থেকে তিনি সেই কথা বলার মাধ্যমে কিন্তু বিভিন্ন ভাবে ইঙ্গিত দিয়েছেন একটা যে তিনি কোথাও গিয়ে চন্দ্রবাবু নাইডুর ভোটটাও চাইছেন। তিনি নীতিশ কুমার সম্বন্ধে বলেছেন যে নীতিশ কুমার তো কোথাও বলেনি আমাকে ভোট দেবে না, তাহলে আমি কেন ভোট চাইবো না, অবশ্যই ভোট চাইবো। এবং এই মুহূর্তে সূত্রের যেটা খবর 80 থেকে 100 জনের মতন সাংসদ, যারা বিজেপির সাংসদ, যারা এনডিএ জোটের সাংসদ, তাদের সঙ্গেও যোগাযোগ করেছেন থ্রু হোয়াটসঅ্যাপ, থ্রু ফোন কল সুদর্শন রেড্ডি, এবং তিনি সমর্থন চেয়েছেন। সমর্থন চাইতেই পারে, একটা রীতিমতন ভোট হচ্ছে এবং সেখানে প্রার্থী তিনি, সেখানে তিনি সমর্থন চাইতেই পারেন। এবং ক্রস ভোটিং এর যে রেশিওটা সেটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু খুব একটা দূরত্ব নয়, তার কারণ 788 জন সাংসদ লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে রয়েছে সর্বমোট, এবং সেইখানে 788-র মধ্যে ম্যাজিক ফিগার অর্থাৎ যে ভোটটা পেলে একদম একজন ব্যক্তি, এই একজন প্রার্থী সরাসরি উপরাষ্ট্রপতি হবেন, সেটা কিন্তু 394, এবং আইএনডিআই এর জোটের কাছে 363 জন সাংসদ রয়েছে যারা কিন্তু এই সুদর্শন রেড্ডিকে ভোট দেবেন বলে আমরা ধরে নিতে পারি। অন্যদিকে এই মুহূর্তে 425 জন সাংসদ কিন্তু রয়েছে এই 788 জন সাংসদদের মধ্যে, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে, যারা কিন্তু ধরে নেওয়া যায় একদম এনডিএ যে জোট প্রার্থী সিপি রাধাকৃষ্ণন তাকে ভোট দেবেন। কিন্তু এই 425 জনের মধ্যে থেকে 20 জন সাংসদ, সেটা যে কোনো 20 জন হতে পারে, সেটা শরিক দলের 20 জন হতে পারে, সেটা বিজেপির 20 জন হতে পারে, সেটা বিজেপির মধ্যে প্রতিবাদী 20 জন হতে পারে, যে কেউ হতে পারে, সেই রকম 20 জন সাংসদ যদি একদম সরাসরি ভোটটা দিয়ে দেয় 20-21 জন সাংসদ, তাহলেই কিন্তু 394 আসনটা পাওয়া খুব একটা কঠিন হবে না সুদর্শন রেড্ডির কাছে। এবং সেই জায়গাটাই কিন্তু কোথাও গিয়ে তিনি একটা খেলা করছেন, এবং এরকম ঘটনা যে অতীতে ঘটেনি তেমন কিন্তু নয়। 2017-2022 ইলেকশনেও কিন্তু একটা ক্রস ভোটিং যে হয়েছিল সেই রকম আমরা ধারণা পেয়েছিলাম এবং সেরকম খবর উঠে এসেছিল, কিন্তু একদম ক্রস ভোটিং এর মাধ্যমে ভারতবর্ষে যে উপরাষ্ট্রপতি পদে কেউ কখনো নির্বাচিত হননি তেমন কিন্তু নয়। কংগ্রেসের সরকার চলছিল, আপনারা মনে করুন ভৈরব সিং শেখাওয়াত তিনি কিন্তু একদম কংগ্রেসের যে প্রার্থী তিনি ছিলেন না, কিন্তু তিনি বিপরীত দলের প্রার্থী ছিলেন, কিন্তু এই কংগ্রেস সরকার চলাকালীন কংগ্রেস এমপিদের ক্রস ভোটিং এর মাধ্যমে এই ভৈরব সিং শেখাওয়াত তিনি কিন্তু উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন। সুতরাং উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদের যে নির্বাচন সেটা কিন্তু সিক্রেট ব্যালট ভোটিং এর মাধ্যমে হয় এবং সেখানে বড় খেলা হতে পারে এই মুহূর্তে, তেমনই কিন্তু সূত্রের খবর। তার কারণ ইতিমধ্যেই অমিত শাহের যে রাশটা ছিল সেটা কিন্তু তার যে সংগঠন সেখান থেকে যে অনেকটাই আলগা হয়ে গিয়েছে তার প্রমাণ আমরা পেয়েছি কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া সেই নির্বাচনটায়, এবং সেখানে কিন্তু একদম সরাসরি অমিত শাহের যে প্রার্থী ছিলেন তাকে হেরে যেতে হয়েছে, এবং আরেকজন বিজেপির যিনি প্রার্থী ছিলেন যিনি বহুদিন ধরেই একদম সেখানকার সেক্রেটারি তিনি কিন্তু আবারও জিতে গিয়েছেন। সুতরাং বুঝতেই পারছেন অমিত শাহ যা বলে দেবেন কিংবা অমিত শাহ যাকে প্রার্থী ঘোষণা করবেন তাকেই একদম মুখ বুঝে বিজেপির সবাই ভোট দিয়ে দেবেন সেটা নাও হতে পারে। কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার যে ভোটাভুটিটা সেটাও কিন্তু একই ভাবে হয়, একই প্রেক্ষাপটে হয়, তার কারণ ওখানেও সিক্রেট ব্যালট ভোটিং এ ভোট হয় এবং সেখানে অমিত শাহের যে প্রার্থী তিনি কিন্তু হেরে গিয়েছেন। অমিত শাহ স্বয়ং ভোট দিতে গেছিলেন তারপরেও হেরে গিয়েছেন। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে আলোচনা করার যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ জায়গাটা সেটা কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচন 9 সেপ্টেম্বর ভোট, এবং সেদিন রাত্রিবেলায় জানা যাবে কে দিচ্ছেন কে হারছেন। যদি সিপি রাধাকৃষ্ণন জিতেও যান কিন্তু জেতার একদম যে ব্যবধানটা সেটা 2 থেকে 3টে ভোট কিংবা 10টার কম ভোট হয়, তাহলে মুখ পূর্বে বই কি মোদী সরকারের এবং নরেন্দ্র মোদী অমিত শাহের যে জুটি তারা যে বেশ খানিকটা
হেরে গেল কিংবা তারা যে বেশ খানিকটা তাদের শক্তিটা আর আগের মতন নেই সেটা কিন্তু প্রমাণ হবে এবং বিহার ভোটে কিন্তু তার একটা বড় সড় প্রভাব পড়বে বলেই মনে করছে দেশের ওয়াকিবহাল মহল। আপনারা সামগ্রিক প্রতিবেদনের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।